নমস্কার, স্বাগতম ভূমিবন্ধু ইউটিউব চ্যানেলে। জমি জরিপ, এলআরআরএস রেকর্ড, দলিল এবং আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলায় জানতে আমাদের সঙ্গে থাকুন। আমি অভিজিৎ। বাস্তব অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে আপনাদের সঠিক দিশা দেখানোই আমাদের উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা এই এপিসোডে আলোচনা করব বাটা দাগের বিষয়ে। আমরা দাগ নম্বর জানি, কিন্তু অনেকেই এই বাটা দাগের বিষয়ে পরিষ্কারভাবে জানেন না। কিন্তু ভূমি ব্যবস্থাপনায় এই বাটা দাগের গুরুত্ব অপরিসীম। তো চলুন শুরু করা যাক। ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থায় প্রতিটি জমির খণ্ডকে একটি নির্দিষ্ট দাগ নম্বরের মাধ্যমে চিহ্নিত করা হয়। ফলে এই দাগ নম্বরের সাহায্যেই জমির পরিচয়, অবস্থান এবং মালিকানা নির্ধারণ করা সম্ভব হয়। কিন্তু বাস্তবে অনেক সময় একটি মূল ক্ষেত্র বা প্লটকে ভাগ করে একাধিক অংশে বিভক্ত করতে হয়। এই ধরনের বিভাজনের পর মূল দাগটির অধীনে যে পরবর্তী ক্রমিক নম্বর প্রদান করা হয় তাকেই বলা হয় বাটা দাগ বা সাব প্লট নাম্বার। বাটা দাগ মূলত একটি উপদাগ, যা মূল দাগের অন্তর্ভুক্ত হিসেবেই গণ্য হয়। অর্থাৎ মূল দাগ যেমন জমির একটি বড় অংশকে নির্দেশ করে, তেমনি বাটা দাগ সেই বড় অংশের ভেতরে তৈরি হওয়া ছোট ছোট খণ্ডগুলিকে নির্দেশ করে। ফলে জমির রেকর্ড আরও সূক্ষ্ম ও নির্ভুল হয়। ঐতিহাসিকভাবে দেখা যায়, সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে জরিপে বাটা দাগ প্রথা চালু ছিল না। তখন একটি দাগের মধ্যেই জমির বিবরণ সীমাবদ্ধ থাকত। পরবর্তীকালে আরএস বা রিভিশনাল সার্ভে জরিপ চালু হওয়ার পর জমির বিভাজন ও মালিকানা পরিবর্তনের প্রয়োজন বেড়ে যায়। সেই প্রয়োজনের কারণেই বাটা দাগ প্রথার সূচনা হয়, যাতে একটি মূল দাগের অধীনে একাধিক উপদাগ সৃষ্টি করে জমির সঠিক বিবরণ রাখা যায়। বাটা দাগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, মূল ক্ষেত্রকে যতগুলি ভাগে বিভক্ত করা হয়, প্রতিটি ভাগের জন্য মূল দাগের সঙ্গে একটি ক্রমিক সংখ্যা যুক্ত করে নতুন দাগ নম্বর দেওয়া হয়। দ্বিতীয়ত, বাটা দাগ সবসময় মূল দাগের অধীনে তৈরি হয় এবং মূল দাগের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। তৃতীয়ত, বাটা দাগ ব্যবহারের ফলে জমির পার্টিশন, বিক্রয়, নামজারি ও উত্তরাধিকার সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ সহজ হয়। উদাহরণস্বরূপ, ধরা যাক একটি জমির মূল দাগ নম্বর ছিল ১২০। পরবর্তীকালে সেই জমি ৩টি অংশে ভাগ করা হল। তখন নতুনভাবে দাগ নম্বর দেওয়া হবে ১২০/৪৫৬, ১২০/৪৫৭ এবং ১২০/৪৫৮। এই ৩টি নতুন নম্বরই বাটা দাগ হিসেবে পরিচিত হবে এবং এগুলি সবাই মূল দাগ ১২০-এর অধীনে থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগতে পারে যে এখানে মূল দাগ ১২০, তাহলে বাটা দাগ ৪৫৬, ৪৫৭, ৪৫৮ কেন নির্ধারণ করা হল? অন্য কোনো নম্বর নয় কেন? এক্ষেত্রে বলে রাখি যে এই দাগ নম্বরগুলি মৌজা ম্যাপের ওই সিটে সর্বশেষ দাগ নম্বরের পরের নম্বরগুলি ক্রম অনুসারে ব্যবহার করা হয়। যেহেতু এই মৌজা ম্যাপের শিটটিতে লাস্ট দাগ নম্বর ৪৫৫, তাই যখন বাটা করা হয়েছে তখন ১২০/৪৫৬, ১২০/৪৫৭, ১২০/৪৫৮ এইভাবে ব্যবহার করা হয়েছে। চলুন এই বিষয়টি পরিষ্কার হবার জন্য আর একটি বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। এই মৌজা ম্যাপটি উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের কানাইকাটি মৌজার ম্যাপ, যার জেএল নম্বর ১২২। এই ম্যাপটির ঠিক ডান দিকে এই অংশে আমরা লক্ষ্য করলে দেখতে পাব যে একটি বাটা দাগের লিস্ট দেওয়া আছে। প্রতিটি মৌজা ম্যাপের ক্ষেত্রে বাটা দাগের লিস্ট এইভাবে শিটের ওপর দেওয়া থাকে। এই ম্যাপটির লাস্ট দাগ নম্বর ১২৯। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বাটা দাগটি ৪৩/১৩০। এখানে একটু আলোচনা করে রাখা ভালো যে প্রতিটি মৌজা ম্যাপের উপরের দিক হল উত্তর দিক, আর তাই এখানে একটি নর্থ সিম্বল করে দেওয়া হয়েছে। এবার মৌজা ম্যাপ যখন তৈরি হয়েছে তখন সর্বপ্রথম দাগ অর্থাৎ ১ নম্বর দাগটি উত্তর পশ্চিম কোণে রাখা হয়। আমরা এই ম্যাপের ঠিক এই জায়গাটি উত্তর পশ্চিম কোণ এবং এখানে ১ নম্বর দাগটি দেখতে পাচ্ছি। ঠিক এই পদ্ধতি অনুসরণ করে মৌজা ম্যাপের লাস্ট দাগ নম্বরটি দক্ষিণ পূর্ব কোণে ব্যবহার করা হয়।
আমরা এই অংশে এই শীটের লাস্ট দাগ নম্বর অর্থাৎ 129 নম্বরটি দেখতে পাচ্ছি। এবার আসি বাঁটা দাগ 43। দেখুন, এই দাগটি 43 এবং এর উপরে দেখুন 130। অতীতে যখন ম্যাপ তৈরি হয়েছিল তখন এটা একটি প্লট ছিল। আপনাদের কাছে যদি সিএস ম্যাপ থাকে তাহলে এর পার্থক্যটা বুঝতে পারবেন। এবার এখানে ভূমি ব্যবস্থাপনার কোনো বিশেষ কারণবশত ওই 43 দাগকে খণ্ড করার প্রয়োজন হয়েছে, আর তাই প্রতিটি খণ্ডকে আলাদা আলাদা নম্বর প্রদান করা হয়েছে। এই প্রতিটি খণ্ড নম্বরই হোল ওই মূল দাগের বাঁটা দাগ। তাহলে আজকের এই এপিসোডে আমরা বুঝতে পারলাম যে বাঁটা দাগ কাকে বলে আর কিভাবে এই বাঁটা দাগ সৃষ্টি হয়। তাই ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, শেষ করার আগে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি। ভূমিবন্ধু মোবাইল অ্যাপ সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বানানো হয়েছে। আপনারা যারা আমিন পেশার সঙ্গে নিযুক্ত এই অ্যাপ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাপের মধ্যে আমিন কাজের সমস্ত সাহায্য পাবেন। তাই অনুগ্রহ করে ভূমিবন্ধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আগামী দিনে কোনো প্রয়োজনীয় আপডেট মিস না করে যান। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।